আপনাদের সবার নিশ্চয় মনে আছে বোতলবন্দি জিনের কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি বোতলবন্দি জিনের ভয়ের রাজ্যে হারাতে চাইলে হেডফোনটি লাগিয়ে নিন। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। সবাই মনে করে ইস, আমার সাথে যদি প্যারানর্মাল কিছু ঘটতো। কিন্তু বিশ্বাস করুন, যার সাথে ঘটে সেই বোঝে যে সেই মুহূর্ত তার জীবনের উপর দিয়ে কি কোন কালো অধ্যায় বয়ে যায়। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন শেরপুর জেলার নালিতাবাড়ি থেকে একজন শ্রোতা। নিজের ও পরিবারের নিরাপত্তার খাতিরে তিনি তার আসল নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। আমরা এখানে তার ছদ্মনাম ব্যবহার করেছি মাহিন চৌধুরী। তার বর্ণনা অনুযায়ী এই ঘটনাগুলি এক বিন্দু বাড়িয়ে বলা নয়, বরং তার নিজের জীবনের অভিশপ্ত কালো অধ্যায়। বলছেন মাহিন চৌধুরী, আমার বয়স তখন খুব বেশি হলে 8 কি 9 বছর। শৈশবের অনেক স্মৃতি আজ ধূসর হয়ে গেছে, কিন্তু একটি বিশেষ রাত আমার মগজের কোষে কোষে বিষাক্ত কালির মতো লেপ্টে আছে। মনে হয় সেই ভয়টা সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হাওয়ায় বদলে আরও জীবন্ত হয়ে উঠছে। আমরা তখন থাকতাম শেরপুরের নালিতাবাড়ির একেবারে শেষ প্রান্তে, আধা গ্রাম আধা মশফুল এলাকা। আমাদের বাড়িটা ছিল একতলা, মাথার ওপর পুরনো জং ধরা টিনের ছাউনি। বাড়ির চারিপাশে ছিল ঘন ঝোপঝাড় আর প্রাচীন সব ফলের গাছ, যেগুলো ডালপালা একটু বাতাসেই জানালার কাছে নখের মতো আঁচড় কাটত। বাড়ির ঠিক পিছন দিয়ে একটা মরা শুকনো খাল চলে গেছে, আর খালের উপারেই ছিল সেই নিষিদ্ধ ভূমি। গ্রামের মানুষ ওটাকে কবরস্থান বলতো না, আবার সাধারণ জমিও বলতো না। সেখানে ঘাসের জঙ্গল চিরে জেগেছিল একটি মাত্র প্রাচীন কবর, নামহীন ফলকহীন জনমানবহীন প্রান্তরে একা পড়ে থাকা এক রহস্যময় সমাধি। বাবা স্থানীয় একটি সরকারি দপ্তরে চাকরি করতেন, মা ছিলেন গৃহিণী। আমরা 3 ভাই বোন, আমি সবার বড়। ওই কবরের দিকে তাকালে গ্রামের বড়রা শিউরে উঠত, কিন্তু আমার ভিতরে কেমন যেন এক অদ্ভুত টান কাজ করতো। ওই জায়গাটার বাতাস ছিল অন্যরকম শীতল, যেন ওখানে সময় থমকে আছে। শীতের শুরুর দিকের এক সন্ধ্যা, কুয়াশা তখন কেবল নামতে শুরু করেছে। বাবা অফিস থেকে ফিরতে দেরি হবে বলে খবর পাঠালেন। মা আমাকে বললেন পাশের পাড়ার ফুকুর বাসা থেকে একটি জরুরি ঔষধ নিয়ে আসতে। তখন গুদুলি ফুরিয়ে আধার নামছে, কিন্তু চারিপাশ পুরোপুরি অন্ধকার হয়নি। আমি একাই বেরিয়ে পড়লাম। ফেরার পথে সেই শুকনো খালের পাশ দিয়ে আসতে হবে। রাস্তার আলোগুলো তখন মৃত জোনাকির মতো টিম টিম করছে। মাঝপথে একটা প্রকাণ্ড পুরনো বট গাছ। এলাকার মানুষের বিশ্বাস ওখানে সন্ধ্যার পর কোনো অশুভ শক্তি জেগে ওঠে। আমি তখন হাসতাম এসব কথা শুনে, মনে করতাম এগুলো কেবলই কুসংস্কার। কিন্তু সেদিন ওই বট গাছটা পার হতেই হঠাৎ চারিপাশটা পাথরের মতো নিথর হয়ে গেল। বাতাসে যেন বরফ হয়ে গেল। চারিপাশ এতই নিঃশব্দ যেন নিজের হৃৎপিণ্ডের ধক ধক শব্দ আমি স্পষ্ট কানে শুনতে পারছিলাম। ঠিক তখন শিরু দ্বারা বয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। অনুভব করলাম আমি একা নই, অন্ধকারের আড়ালে কেউ একজন আমার প্রতিটি পদক্ষেপে শুনছে। হঠাৎ খালের দিক থেকে একটা শব্দ ভেসে এলো, কোনো পশুর ডাক বা পানির শব্দ নয়, যেন কেউ মাটির উপর দিয়ে বিশাল ভারী কোনো ভেজা চট বা মরা চামড়া টেনে নিয়ে যাচ্ছে। আমি তাকাতে চাইনি, কিন্তু আমার ঘাড়ের পেশগুলো অবশ হয়ে গেল। অদৃশ্য কোনো টানে নিজ চোখে নিজ থেকে সেদিকে চলে গেল। আমি যা দেখলাম তা কোনো সুস্থ মানুষের কল্পনা হতে পারে না। খালের পাড়ের ভেজা মাটির ভিতর থেকে ধীরে ধীরে কিছু একটা উঠে আসলো। নিচের অংশটা মানুষের অবয়বের মতো হলেও কোমরের উপর থেকে ছিল শুধু কুয়াশা আর জমাট বাঁধা ছায়ার এক ঘিনঘিনে মিশ্রণ। কোনো চোখ নেই, মুখ নেই, অথচ আমি নিশ্চিত অনুভব করছিলাম ওই সত্তাটা ক্ষুধার্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে। সে হাঁটছিল না, বরং মাটির সঙ্গে ঘষ্টে ঘষ্টে সাপের মতো এগিয়ে আসছিল আমার দিকে। আমার গলা দিয়ে চিৎকার বের হচ্ছিল না, মনে হচ্ছিল কোনো কোনো অদৃশ্য বরফ শীতল হাতে আমার কণ্ঠনালী চেপে ধরেছে। হঠাৎ আমার অবচেতন মনে আমাকে বলে উঠলো, এটা প্রথম দেখা না, এটা ভয়ঙ্কর সত্যাটা আমি অনেক আগে থেকেই চিনি। কখন যে আমি মাটিতে লুটিয়ে পড়লাম, কখন চোখ বন্ধ করলাম, কিচ্ছু মনে নেই। গ্রামের কিছু লোক আমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। সেদিন রাতে আমার নানু অনেকক্ষণ চুপ করে থাকার পর কাপা গলায় বলছিল,
মনে রাখিস মাহিন, যা তোকে একবার চিনে ফেলেছে তা একদিন না একদিন আবার ফিরবেই। তবে তুই নিজ থেকে ডাক না দিলে সে সহজে ক্ষতি করবে না। এরপর থেকে আমি আর ওই পথ ব্যবহার করতাম না। বড় হলাম, পড়াশোনা শেষ করে শহরে চলে এলাম। ভেবেছিলাম সময়ের সাথে সাথে শৈশবের সেই বিভীষিকা মুছে গেছে, তো আমি ভুলেছিলাম। কিন্তু অভিশাপ মানুষকে ছায়ার মতো অনুসরণ করে। শুরুটা ছিল খুব তুচ্ছ। কয়েকবার এমন হয়েছে রাত্রে ঘুমানোর আগে ওয়াশরুমের কল বা পানির ট্যাঙ্ক ভালো করে বন্ধ করে এসেছি, কিন্তু মাঝরাতে হঠাৎ ঝরঝর করে পানির শব্দে ঘুম ভেঙে যেত। উঠে দেখতাম কল পুরোপুরি খোলা। কখনো রুমের লাইট নিজে নিজেই জ্বলে উঠতো আর নিভে যেত, ঠিক যেমন কেউ মজা করে সুইচে আঙ্গুল বুলিয়ে দিচ্ছে। কোনো ইলেকট্রিক সমস্যা ছিল না, ছিল শুধু ভয়ঙ্কর ক্লিক ক্লিক শব্দ। মনে হতো কেউ যেন চুপি চুপি আমাকে জানিয়ে দিচ্ছে আমি এখানে আছি। সবচেয়ে বীভৎস ঘটনা ঘটতো আমার বিছানায়। অফিস থেকে ফিরে আমি সবসময় বিছানা গুছিয়ে রাখতাম, কিন্তু প্রায় দেখতাম বিছানার চাদর এমনভাবে এলোমেলো হয়ে আছে যেন কেউ সেখানে শুয়েছিল। বালিশটা একটু বসে গেছে, চাদরের মাঝখানে একটু মানুষের শরীরের অবয়বের মতো চাপা পড়া দাগ। এক রাতে অফিস থেকে দেরি করে ফিরে দরজা খুলেই যা দেখলাম তাতে হাত পা জমে বরফ হয়ে গেল। বিছানাটা এমনভাবে ডেবেছিল যেন কেউ ঠিক আমি ঢোকার কয়েক সেকেন্ড আগে ওখান থেকে উঠে দাঁড়িয়েছে। সেই রাতে আর ঘুমানোর সাহস পাইনি। সেই সত্তা তখন আর শুধু উপস্থিতি জানান দিচ্ছিল না, সে আঘাত করা শুরু করছিল। একদিন দুপুরবেলা মা পাকঘরে রান্না করছিলেন। সেদিন ঘরে মা ছাড়া কেউ নেই। রান্না শেষ করে মা গোসল করতে গেলেন। চুলা নিভিয়ে পাতিলগুলো গুছিয়ে রেখে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ পরে রান্নাঘর থেকে একটা বিকট শব্দ এলো। মনে হলো কেউ রাগের মাথায় সব থালা বাসন আর পাতিল একসঙ্গে মেঝোতে আছড় দিয়েছে। মা ভেজা চুলে দৌড়ে রান্নাঘরে গিয়ে যা দেখলেন তাতে তার শরীর অবশ হয়ে এলো। ভাত তরকারি সব মেঝোতে কাদার মতো মাখামাখি হয়ে ছড়িয়ে আছে। মা নিশ্চিত ছিলেন তিনি সব ঠিক রেখে গেছেন। আরও অদ্ভুত ব্যাপার হলো মা গরুর মাংস রান্না করেছিলেন একটু বড় পাতিলে, কিন্তু পাতিলটা মেঝোতে পড়ার পর দেখা গেল ভিতরে কোনো মাংসই নেই, এক টুকরোও না, শুধু ঝোল পড়ে আছে। যেন কোনো অশরীরী জীব নিমিষে সব মাংসকে সবার করে দিয়েছে। মা তখন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। ঠিক সেই মুহূর্তে মা অনুভব করলেন পিছন থেকে কোনো দানবীয় শক্তির হাত সজোরে তার পিঠে এক থাপ্পড় বসালো। সেই আঘাত মা ছিটকে গিয়ে টেবিলের ধারালো কোনায় মাথা থেকে মেঝোতে লুটিয়ে পড়ল। কপাল ফেটে রক্ত ভেসে গেল সারা মেঝের ওই পাড় থেকে। খাবারগুলো প্রতিবেশী আন্টি চিৎকার শুনে যখন দরজা ধাক্কিয়ে ভিতরে ঢুকলেন, মা তখন নিস্তেজ। জ্ঞান ফেরার পর মা শুধু একটাই কথাই বলছিলেন, আমার কেউ মেরেছে, আমি একা ছিলাম না। সে আমার পাশেই দাঁড়ানো ছিল। ডাক্তাররা হয়তো এটাকে দুর্ঘটনা বলবে, কিন্তু আমরা জানি সেই অভিশপ্ত কবরের ছায়া এখন আমাদের ঘরে ঢুকে পড়েছে। সে আর শুধু ভয় দেখাচ্ছে না, সে আমাদের স্পর্শ করছে, আঘাত করছে। শৈশবে যে সত্তা আমাকে কবরের ধারে থামিয়ে দিয়েছিল সে আজও আমার অস্বস্তির খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। আমি একা থাকলে তার নিঃশেষ শব্দ পাই। আমি জানি সে আজও থামেনি, সে আমাদের সাথেই আছে, আর সে আমার ডাকের অপেক্ষা করছে। ডিজাইন ঘর নিয়ে আসলো হন্টেড ডিজাইন ব্যাগ। যে কোনো ধরনের গ্রাফিক ডিজাইন, লগো, ব্যানার, ফেস্টুন, ক্যালেন্ডার, থাম্বনেইল ডিজাইনের জন্য ভিজিট করুন তাদের অফিসিয়ালি ফেসবুক পেজে। This is Boot FM.